দ্বিতীয় নাম্বারের দাবি গো শনিবারে পা সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যা বেলায় এলো মেয়ে ছেলে ফেলিয়ে দিয়ে। কেমন করে সম্ভব হলো জানিবারে চাই। এটা মহাভারতের আগের কথা আমি তোমারে জানাই। একদিন পরাশরমণি পারে যাবার জন্য নদীর কিনারায় দাঁড়িয়ে মৎস্যগন্ধা নামে এক নারী, প্রত্যেক নারী মাসে মাসে 3 দিন করে মৎস্যগন্ধা হয়, নৌকা চালাইছে। আপনারা পৃথিবীতে দুটো জিনিস দেখতে পাবেন না যতই অভাব নেমে আসবে, একটা হলো মেয়ে ছেলে জুতো সেলাই, আর একটা মেয়ে ছেলে নৌকা চালানো। কোনো মেয়ে ছেলে জুতো সেলাই করবে না যতই অভাব। কেউ দেখেছেন বলুন? এতগুলো লোক আছে, হাত তুলুন তো দেখি। কোনো মেয়ে ছেলেকে জুতো সেলাই করতেছে, আমার আর কাজ করতে দেখেছেন? কেউ দেখে না। আর কোনো মেয়ে ছেলে নৌকা চালাবে না। এই মৎস্যগন্ধায় বললো, বাবা 10 রাজার কন্যা, আমার গায়ে গন্ধ, যদি কোনো মহাজন মহাপুরুষ এসে আমাকে স্পর্শ করেই তাহলে আমার গায়ের গন্ধ যাবে, আমি আজ ঘাটে যাব। মৎস্যগন্ধার ওই নৌকায় চেপে পরাশরমণি তাকে দ্বীপে নিয়ে যেয়ে কুয়াশাকে ডেকে এনে অঙ্গ স্পর্শ করিয়ে পদ্মগন্ধ করল। নামটা দিল সত্যবতী। ও গো মহাশয়, মৎস্যগন্ধার স্পর্শে একটা সন্তান প্রসব হয়। যেমন স্পর্শ করি তেমনি একটা সন্তান হয়েছে। প্রণাম করে বলে, মাগো তপস্যাতে যাই। পরাশরমণি বলছে, মৎস্যগন্ধা তোমার আজ থেকে আর গন্ধ নাই। তোমাকে পদ্মগন্ধা করলাম, তোমার নাম হলো সত্যবতী, তুমি হবে রাজ রানী। শান্তনু রাজা করিবে বিয়ে, তুমি হবে গো রানী। পদ্মগন্ধ তোমার অঙ্গে বর দিলাম আমি। আর যে ছেলেটার দ্বীপের মাঝে জন্ম হলো, দৈপায়ন নাম হলো কৃষ্ণ দৈপায়ন। ব্যাস বলল, মাঝে দিনে প্রয়োজন তোমার হবে, ডাকবে মাগো আবার আমি সেদিনই আসবো ফিরে। তাই কেমন যুগ দেখুন, সঙ্গে সঙ্গে ছেলে হলো। সত্যবতী বললো, তাহলে আমার কি হবে? বলে, তোমার কিছু হবে না, তোমার অক্ষত জনি, তুমি থাকলে কুমারী, আমার স্পর্শে তোমার অঙ্গে থেকে সন্তানের হলো জন্ম। তা হইলে ভাই শোনো কথা, জবাব দিলাম আমি। কালিদাস লিখেছে সেটি পোকা গো, হিয়ালিতে দেখলাম আমি। কালিদাসের হিয়ালি পড়ি যদি দেখেন তা বলবে এই জায়গাটা হলো সেটি পোকা। সকালবেলায় দেখাশুনো, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় এলো মেয়ে ছেলিয়ে ফেলিয়ে দিয়ে, ছেলে আনে নাই, সেটি পোকা কালিদাসের হিয়ালিতে লেখা। আর আমি মহাভারতের কথাটা বললাম, দুটো জবাবই দিলাম। এবার বলছে, একটা বৃক্ষের দুটো মূল, 3টে শাখা 4টে ফুল, রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর, এজন বুঝতে নাহি পারে, কেমন করে হলো দাদা বলো তো আমারে। এটা একটা বৃক্ষ, মানুষ হলো বৃক্ষ। শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে তাইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভেঙে পড়ে, কাল রূপ পক্ষী এসে তাহে বাসা করে।
আমরা গাছের মতো হয়ে গেছি, আমাদের উপরেও মূল নামতেও মূল। আর যে গাছ আমরা দেখি শুধু নামতো শেকড় নামতো মূল, আর এই গাছের উপরে মূল নিচে মূল। তাই এক বৃক্ষের দুই মূল, তিনটে শাখা এরা পিঙ্গলা শিশব না, চারটে ফুল, 4 দিনের সপ্তমী অষ্টমী নবমী আর দশমী। এই 4 দিনে 4 ফুল। রাতে স্বামী ভীম 2 বছর পূর্ণ হয়ে গেছে, যেমন সকাল হয়ে গেছে ভীমের আর নাই দ্রৌপদী, হয়ে গেছে অর্জুনের, এদের 2 বছর করে ভাগ ছিল। তখন ভীম হয়ে গেছে ভাসুর। রাতে ছিল স্বামী, সকালে হয়ে গেল ভাসুর। কেন? সময় পূর্ণ হয়ে গেছে, 2 বছর করে ভাগ ছিল। জড়িয়ে ধরছে শ্বশুরকে। ভীমের বাবার নাম হলো পবন, পবন হলো বাতাস, বাতাস জড়িয়ে জড়িয়ে ধরিয়েছিল, তাকে পবিত্র যে করে দিল, জড়িয়ে জড়িয়ে ধরেছিল। জলকে ধুয়ে দেব না বাতাস পবিত্র করে তদ্রূপ ওই বাতাস বায়ু দ্রৌপদীকে ধৌত করে পবিত্র করে তুলল। তাহলে বোঝা গেল এক বৃক্ষের 2 মূল, 3টে শাখা 4টে ফুল, রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরে শ্বশুর। আবার বলছে রামায়ণে, বলছে হনুমান সূর্য বগলে ভরিয়েছে, হনুমান সূর্য বগলে ভরিয়েছে, এটা কেমন করে সম্ভব হয়েছে, হনুমান সূর্য বগলে ভরিয়েছে। তাই আবার হয় সূর্য বগল ভরা হয়? তবু রামায়ণে লিখছে যে হনুমান সূর্যকে বগল দাবা করিয়েছে। কি করে সম্ভব হল? কে হনুমান? পবন পুত্র হনুমান, রুদ্রাংশে হনুমান। তাহলে রুদ্র হলো শিব, আর শিবের 2টো চোখ, একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে সূর্য। তাহলে বাবা চোখকে ছেলিয়ে বগল ভরতে অসুবিধা কোথা? তাই বর্তমান যুগে দেখবেন চণ্ডীচরণ মিত্র বলে এক ভদ্রলোক মানচিত্র এঁকেছে, গোটা পৃথিবীটাকে এক পাতা কাগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 5 বছরের ছেলের পকেটে ভরে দেন, অনায়াসে ছুটতে ছুটতে চলে যাবে। তাহলে একটা 5 বছরের ছেলে যদি গোটা পৃথিবীটা বুক পকেটে ভরতে পারে, তারা এত বড় একটা হনু যে অস্ত্র সিদ্ধি জানে, সেখানে সূর্যকে বগল ভরতে পারবে না। যে হনু তুমি দেখছো গাছের ডালে ঘুরে বেড়াইছে, এ হনু সে হনু নয়। যে হনুকে দেখি তুমি এই সন্দেহের দানা তোমার মধ্যে বেঁধেছে, সে হনু আলাদা। আজ্ঞাবত্ত হরিয়ার দেশ থেকে এসেছে নল নীল সুশেল জম্মুমান গয় গাবাক্ষার হনুমান, রামচন্দ্রকে সাহায্য করতে। সূর্য হল হনুমানের গুরুদেব। যখন পাঠ দিতে পারে না, হনুমান সামনে দাঁড়িয়ে গিয়ে পাহাড়ের মতো বলে তোমাকে আর যেতে দেব না। অস্ত্র সিদ্ধি লাভ করে হনুমান গুরুর কাছে পেল অপমান, বলে আজ থেকে তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি আত্মবিস্মৃত হয়ে থাকবে। ওই সূর্য হলো হনুমানের গুরুদেব। এদের গুরু শিষ্যে মিলন হলো, সূর্য বগল দাবা করলো, মিলন হলো। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সে সূর্য সকালে ওঠে আর অপরাহ্নে অস্তা চলে যায়। আর এ রাত দুপুরে সূর্য উঠেছে, তাহলে এ সূর্য সে সূর্য নয় গো, তাহলে সকাল বেলায় ওঠে যেটা রাত 12টায় হইল, তাহলে এই সূর্য সেই সূর্য কেমন হবে বলো? চন্দ্রনারী সূর্য নারী আমাদের দেহের মাঝে পাই। কোন সময় চন্দ্রনারী উদয় হয়, কোন সময় সূর্য নারী জানি দেখা দেয়। এই সূর্য নারীকে বগল দাবা করতে হয়। সূর্য নারী বগল দাবা করে দেবে ভাই। দক্ষিণ দেশে আছে সূর্য নারী, দক্ষিণ দেশে কেহ যাবে না। দক্ষিণ নাকে যখন শ্বাস বহাবে তখন ভালো কাজের জন্য কেউ বেরোবেন না, কোনো ভালো কাজ করবেন না। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মাঝখানে সুষম। ইরা নারী চন্দ্র নারী,
আর পিঙ্গলা নারী হলে সূর্য নারী, মানে ডান দিকের নাকে যখন শ্বাস ববে তখন কোনো ভালো কাজ হবে না। এই নাকটা ধরিয়ে শ্বাসটা ঘুরিয়ে বগল দাবা করিয়ে কাজ করতে যাবে, সে সব কাজে জয় হয়। যে চণ্ডীদাসের কথা তুমি বললে, সেই চণ্ডীদাস বলেছে দক্ষিণ দেশে না যাবে কদাচিতে যাইলে প্রমাদ হবে। এই কথা মনে ভাবিনি সেদিনে আনন্দে থাকিবে তো। শেষ কথা বলছে, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। মানুষ যদি সবারই উপরে হয় তাহলে মানুষ উপরওয়ালাকে প্রণাম করছে, সেটা কোন মানুষকে? হিসাব করে দেখেছো একবার কথাটা? এই মানুষ যদি সত্য হয়, সবার উপরে যদি মানুষ হয়, তাহলে মানুষ আবার কাকে প্রণাম করে? উপর দিকে হাত তুলে। সেখানেও একটা মানুষ আছে, এখানেও একটা মানুষ আছে, এর তলাতেও একটা মানুষ আছে। সেই মানুষের সন্ধান করো। মানুষ ত্রিবিধ মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গ পেলি তুমিও মানুষ হবে। তুমি এখনো মানুষ হতে পারো না, মানুষ হতে পারো না। হিসাবেতে দেখিতে পাই, মানুষ হতে পারো না, হিসাবেতে দেখে। কেন বললাম? আপনারা শুনেছেন পালা ধরি একটা গান ওর মুখস্থ, সেই গানটা গাইতে লেগেছে। এ হরি নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম। বাউলে গাইছে, যার উল নাই। নদিয়া নগরে সচির উদরে, নদিয়া নগরে সচির উদরে উদয় হলো গোরা চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। মানে নিজের গু নিজের গাই মারছে। হরিনাম আনলো কে? নিতাই এনেছে না নিমাই এনেছে? কে এনেছে? কে এনেছে গো হরিনাম? নিমাই না নিতাই? বলেন কে এনেছে হরিনাম? নিমাই এনেছে হরিনাম? নিমাই তো আনে নাই, নাম এনেছে নিতাই। তা তোমাকে কে জিজ্ঞাসা করছে এই হরিনাম তুমি পেলে কোথায়? হরিনাম ছিল গোপনে, গোলকে গোপনে। এ মাল তো আমার যুগের মাল। হরে হচ্ছে নারায়ণ, রাম আর কৃষ্ণ, তিনটে হইল নাম, হরে কৃষ্ণ নাম। তাহলে তোমার যুগের নাম কই? এ তো আমার যুগের নাম। এটা গোলকে গোপনে ছিল, নিতাই এ নাম এনে দিল। তাহলে নিমাই জন্মাইলো কি না জন্মাইলে সেটা তো শোনার দরকার নাই, কারণ নাম তো নিজে নিতাই। তাই বলছে তোমার এখন জ্ঞান নাই, তুমি এখন মানুষ হইতে পারো নাই। শোনা কথা এসে বলছে, হিসাব করে কথা বলতে হয়। তা তোমার হরিনাম কোনটা তুমি বলো? এটা আমার যুগের নাম হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমার যুগের হরে, আমার যুগের রাম, আমার যুগের কৃষ্ণ। তাহলে তোমার যুগের নাম কি? আমার শোনিতে বাসনা, শোনিতে বাসনা। প্রথম কথা। দ্বিতীয় কথা, কলি ধন্য কিসে? কিসে কলি ধন্য হলো? কবে হলো ভাই? 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 সবাই বলে কলি ধন্য শনিবারে পায়, সবাই বলে কলি ধন্য শনিবারে পায়, সবাই বলে কলি ধন্য শনিবারে পায়, সবাই বলে কলি ধন্য শনিবারে পায়। ভাই কবে কলি ধন্য হলো? কবে কলি ধন্য হলো? কবে কলি ধন্য হলো? কবে কলি ধন্য হলো? জানতে বড় ইচ্ছা হলো। কবে কলি ধন্য হলো? জানতে বড় ইচ্ছা হলো। কবে কলি ধন্য হলো? 2 নম্বর গেল। 3 নম্বর বলে কলির প্রথম সন্ধ্যা।
কত বছর কলির সন্ধ্যা না দিরে না দিরে না 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 কত বছর হলে পরে আরে দিরে না না দিরে না না দিরে না 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 বল কত বছরে কলির সন্ধ্যা দিরে না দিরে না দিরে না 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 তুমি বলো প্রকাশ করে আরে দিরে না না দিরে না না দিরে না 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 কলির সন্ধ্যা কত বছর হইলে পরে কলির সন্ধ্যা হয় কত বছরে কলির সন্ধ্যা হয় আমার জানিতে বাসনা জানিতে বাসনা তুমি করো কথায় আলোচনা আলোচনা পাঁচটা জিনিসের উপরে নিষেধাজ্ঞা হইয়াছে ইনজাংশন জারি করা আছে 356 বলুন আর 144 বলুন পাঁচটার উপরে জারি হইয়াছে অশ্বমেধ অবলম্বন সন্ন্যাস ফলপত্রিকং দেবরণ সুত পুত্র কলৌ পঞ্চ বিবজ্জয়ে অশ্বমের যোগ্য হবে না কলিতে গোমের যোগ্য হবে না কলিতে মাংসের সাধ্য হবে না কলিতে দ্বিতীয় বর দ্বারা সন্তান উৎপাদন হবে না কলিতে আর সন্ন্যাসে হবে না বলতে পারো ভাই যেটার উপরে নিষেধাজ্ঞা জারি ছিল কেন নিমাই মানে নাই সন্ন্যাস হবে না নিমাই মানে নাই সন্ন্যাস হবে না না বলে চোরের মতো পালিয়েছে মাঝ মাঠে যদি কেউ আগ লাগিয়ে ঘরে ঘুমোয় জমিতে আগ থাকবে তো আমরা চাষি লোক এই ভাদর আশ্বিন মাসে যদি কেউ আগ ভেঙে খায় আকে এত মিষ্টতা গো সে ভুঁইয়ে সালা ঠিক যাবে তাহলে মাঝ মাঠে আগ লাগিয়ে দিয়ে নিমাই পালিয়ে গেল তার যদি এত অনীহা ছিল একটা বউ সাপে খেয়ে মরল আর বিয়ে না করলি পারতো যুবতী রমণী বিষ্ণুপ্রিয়া 1 বছর মাত্র করেছে সংসার বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে বালিশটা ঠেলে দিয়ে চোরের মতো পালাইছে বিষ্ণুপ্রিয়া গো আমি সন্ন্যাসেতে যাই তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহুডোরে জাগিয়া দেখিবে মায়না বউকে ভাত কাপড় লাগবে মাকে খেতে দিতে হবে ভয়ে পালিয়ে গিয়েছে এখন বৃদ্ধাশ্রম হয়েছে ছেলে চাকরি করছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ভরিয়ে দিচ্ছে বর্তমান যুগ এত খারাপ গো তাহলে তুমি যুগনায়ক যাকে নিয়ে তুমি বাড়াবাড়ি করছো ভাই সে ঘুম পাড়িয়ে দিয়ে বউকে চোরের মতো কানে সন্ন্যাসে পালিয়ে যায় বলিয়ে যেতে পারি আর এক কথা এত লোকের হাট আমি বহু হাট দেখেছি গরুর হাট ছাগলের হাট ভেড়ার হাট হাঁসের হাট মুরগির হাট মহিষের হাট ঘোড়ার হাট আমি মানুষের হাট কখনো দেখি নাই ভাই তা দেখছি মানুষের হাট বসেছে কথাটা কিন্তু আজকের নয় একটু পুরনো হয়ে গেছে ইন্দিরা গান্ধী ছোট বেটা সঞ্জয় গান্ধীর আমলকার কথা বুঝতে পেরেছেন আমি একটা ইশারা দিয়ে গেলাম তো একটা করে লোককে ধরে নিয়ে দিয়েছে ঘরের ভিতরে একটা উঁচু মতো বেঞ্চিতে শোয়াই দিয়েছে এই 10-15 মিনিট পর বেরিয়ে চলে আসছে টাকা গুনতে গুনতে আমি বললাম দেখতে হবে শালা ব্যাপারটা কি আমি সূক্ষ্ম দেহ ধরে জানলার কাছে গেলাম এই মেয়েটা ধরে নিয়ে গিয়ে উপর বেঞ্চিতে শোয়াই দিয়ে বলছে দাদা খোলো এক দিদি বললি আর দাদা যে কি খুললো আর আমি দেখতে পেলাম না দিদি বলছে দাদা খোলো আর দাদা দিল খুলে কি খুললো কে জানে আর দেখতে পেলাম না খানিক পর হাসি মুখে টাকা গুনতে গুনতে বেরিয়ে চলে এলো খাসি হই একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায় তা বলিস তো ভাই উবুড় হইয়ে শুলে পরে কত টাকা পায় 10-15 মিনিটের মধ্যে 105 টাকা তখন আরম্ভ হয়েছিল যদি নাম হতো না কাউকে ছাড়তো না সঞ্জয় গান্ধী যদি প্লেন অ্যাক্সিডেন্ট না করতো কাউকে ছাড়তো না বর্তমান যুগে কাউকে ছাড়তো না কি হিন্দু কি মুসলমান ওই প্রত্যেকে চিৎ করে সইতো আর 105 টাকা করে দিত
আমি বুঝতে পারছি না ভাই, একবার চিত হয়ে শুলে যদি 105 পায়, তাহলে উবুর হয়ে শুলে পরে কত টাকা পায়? 4 নম্বর শেষ কথা, উতার উঠবে না। তুমি নতুন কি করেছো আমাকে বাদ দিয়ে? তুমি যেদিকে ফিরাবে নয়ান, যেদিকে ফিরাবে বয়ান, সকলেই পরিবে ঢাকা, সকলের মাঝে দেখবে তুমি আমারই মূরতি আঁকা। সব আমার, আকাশ আমার, বাতাস আমার, জল আমার, আগুন আমার, জমি আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার। আমাকে বাদ দিয়ে তুমি নতুন কি করেছো? আমি এই পর্যন্ত প্রথম পালা এবার রেখে যাই, বেশি বেশি বলাই গো প্রয়োজন নাই। বলো বলো ভাইয়া জীবন শুনিবারে চাই, তুমি নতুন নতুন কি করেছো বলো তো। এই পুরাতনকে ছেড়ে, এই অতীতকে ছেড়ে, সেকালকে ছেড়ে ভাই একাল তুমি নতুন কি করেছো? তোমার কাছে জেনে নেব নতুন কি করেছো, তোমার কাছে জেনে নেব। ব্যাস, আমার দেখার বড় আশা। আমার ভাইয়া জীবন, আমাদের বংশধর, এসেছিলাম দেখতে, দেখলাম করব বিনিময়। ও জানতে চেয়েছে কিছু, আমি ওকে জানিয়েছি। আমি কিছু জানতে চাইলাম এবং এসে আমাকে জানাবে। যদি ওর কোনো অভাব থাকে, স্বভাবটা ভালো করি, আমাকে জিজ্ঞাসা করলে আমি সমস্ত অভাব ওর আমি মিটিয়ে দেব। তবে আমাকে খুব ভালোবেসে ফেলেছে, বাসবেই তো। আমার একটা কাল গত হয়ে গেছে, সত্য গিয়েছে, তেতা গিয়েছে, দাপর গিয়েছে, তবু আমি যুবকের মতো হয়ে আছি। তা আমাকে ভালোবাসবে না? আমার যদি চুল পেকে যেত, চোখে কানা হতাম, কানে শুনতে না পেতাম, সে আমরা জড়ো হয়ে যেত, ঢিলে হয়ে যেত, তাহলে আমাকে ভালোবাসতেন। এই ভালোবাসা যতদিন, ভালোবাসা ততদিন। এই বাসা খারাপ হয়ে গেলে আর ভালোবাসা থাকে না। এই বাসা যতদিন ভালো থাকবে, ভালোবাসাবাসী ততদিন থাকবে। আর এই বাসাটা খারাপ হয়ে গেলে আর ভালোবাসা থাকে না, তখন টপকে যায়, টেঙা টেঙা গন্ধ। যাই হোক, বহু কথার বহু দোষ, পাল্লা আমি সমাপ্ত করলাম। যাবার বেলায় বলি, বাইরে এ জীবনে দিনগুলি কেটে গেছে হায়, ধোলা খেলা রঙ্গ রসে, আমি একা কাঁদি পথে জীবনে কেটে গেছে হায়, ধোলা ধোলা রঙ্গ রসে, আমি একা কাঁদে ঘাটে বসে, আমি একা কাঁদে ঘাটে বসে, আমি একা কাঁদে ঘাটে বসে। পশ্চিম আকাশে রবি বসিল পাতে, আমার ঘনালো চারিপাশে, আমি একা কাঁদে ঘাটে বসে, আমি দিনগুলি কেটে গেছে হায়, ধুলা খেলা রঙ্গ রসে, আমি একা কাঁদে ঘাটে বসে, আমি একা কাঁদে ঘাটে বসে। নরা কাঁদে ধরা ধামে পেয়েছিলাম ঠাঁই, এর আগে কোথায় ছিলাম কিছু জানা না। আর নরা কাঁদে ধরা ধামে পেয়েছিলাম ঠাঁই, এর আগে কোথায় ছিলাম
করে মোর কোথা জেনিবা সে কথা ভাবিতে গেলে প্রাণী জাগে ত্রাস মরণের মরা কে যেন কোথায় এ কথা ভাবিলে পরে প্রাণে লাগে ধার অসীমে পারাবাদ কে কথায় হলো পায় কালে ধিয়ায় গেল ভেসে আমি আমাদে পথে পথে এ জীবন যে ঘুরে কেটে গেছে হায় দোলা খেলা রঙ্গ রসে আমি আমাদে পথে পথে আমি আমাদে পথে পথে দাস হয়ে এসেছিলাম সে যেতে প্রভু যেতে হবে এ কথাটা ভাবিনি কবু দাস হয়ে এসেছিলাম নাই গব হবে কথাতে ভাবে গো কালে অগ্নি শিখায় পুরে হলাম ছাই যাইবার কালে হাতে নানা করি না কালে অগ্নি শিকার পুরে হলাম চাই আর যাইবার কালে হাতে পানা করি না আপন স্বজন যারা পাশে কেউ নাই তারা শ্মশানে নিয়তি শোনে হাসি আমি একা কাজে পথে পথে এ জীবন যে ঘুরে কেটে গেছে হায় ঘোড়া খেলা রঙ্গ রসে আমি একা কাজে পথে পথে কি দারুণ বেদনায় কেঁদে ওঠে মন সান্ত্বনা দিতে পাশে নেই কোনো জোর সান্ত্বনা দিতে পারে নেই কোনো কি দারুণ বেদনায় কেঁদে ওঠে মন সান্ত্বনা দিতে পাশে নেই কোনো জোর কি দারুণ বেদনা কেঁদে ওঠে মন সান্ত্বনা দিতে পারে নেই কোনো আলে আর আলো দিয়ে এসেছিলাম ঘর জানি না তো ভেঙে যাবে মিলন বাসা আলো আলো দিয়ে বেঁধেছিলাম জানি না তো ভেঙে যাবে মিলন বাসা অসীমের নিবেদন দিও প্রভু শ্রীচরণ মরণের ডাক যদি রাসে আমি একা কাছে পথে পথে এ জীবন রে ঘুরে কেটে গেছে হায় ঘোড়া খেলা রঙ্গ রসে আমি একা কাছে পথে পথে আমি একা কাছে পথে পথে
হ্যালো